তো এই ব্যাপারে অনেকে বললেন যে তখন পাকিস্তানের মানে পাকিস্তান একটা সামরিক বাহিনী নিয়ে কাজের ক্ষেত্রে একটা উর্বর ক্ষেত্র, কারণ দীর্ঘদিন ধরে কিন্তু সামরিক বাহিনী তো এখানে অনেকগুলো কাজ ভিতরে ভিতরে রয়েছে এবং দামেশ দামেশ কাজ করছেন, সেই সাথে কাজ করছেন, তারপরে ইশতিয়াক আহমেদ কাজ করছেন। এই সমস্ত কাজের মধ্যে আয়শা সিদ্দিকার কাজটা হচ্ছে একটা আইনি কাজ। উনি ওনারা যে বলছেন যে সেনাবাহিনী হচ্ছে এই জন্য ক্ষমতা দখল করে বা ক্ষমতা দখল করে যে ও দুর্নীতি করে, একদিকে হচ্ছে দুর্নীতি করে, আরেকদিকে হচ্ছে প্রচন্ড শক্তিশালী একটা সংস্থা রাজনীতিবিদদের কিনে ফেলে বললেন যে না, বিষয়টা শুধুমাত্র দুর্নীতি কিংবা অর্থনীতির সাথে জড়িত বললেই যে একটা সেনাবাহিনী একটা দেশ সেনাবাহিনী সে রাষ্ট্রক্ষমতা দখল করবে, রাষ্ট্র প্রত্যক্ষভাবে বিষয়টাই তো বিষয়টা হচ্ছে যে যেই সমস্ত মানে আমরা পুঁজিবাদী সমাজে যে সমস্ত বেসরকারি পুঁজি যেভাবে কাজ করে ব্যবসার সাথে যেভাবে সম্পর্ক থাকে, পাকিস্তানের সামরিক বাহিনী ঠিক ওইভাবেই একটা ক্লাস হিসাবে, একটা এন্টারপ্রেনার ক্লাস হিসাবে বা ব্যবসায়িক ক্লাস হিসাবে যে ক্যাপিটালিস্ট ক্লাসগুলো, সেই ক্যাপিটালিস্ট ক্লাস হিসেবে ওখানে ও ডেভেলপ হয়েছে। তো এইটা শুধুমাত্র যে অর্থনীতির সাথে যুক্ত থাকে, এটা সারা বিশ্বে আমরা যদি দেখি যে এটা পশ্চিম ইউরোপ দেখি, যুক্তরাষ্ট্র দেখি, ল্যাটিন আমেরিকা দেখি, আফ্রিকা দেখি, এশিয়া দেখি, প্রত্যেকটা জায়গায় সেনাবাহিনী অর্থনৈতিক কাজের সাথে যুক্ত থাকে। কিন্তু অর্থনৈতিক কাজের সাথে যুক্ত থাকা আর ক্যাপিটালিস্ট ফ্রেমওয়ার্কে যে মুনাফা সম্পাদনের সম্প্রসারণের জন্য যে কাজগুলো করা, সেটার মধ্যে একটা পার্থক্য আছে। সামরিক বাহিনী যেটা যেমন মিলিটারি বিজনেস, সেটা দিয়ে উনি ব্যাখ্যা করছেন সেরকম যে মার্কিন যুক্তরাষ্ট্রে ওখানে সামরিক বাহিনী বিশেষ করে যে সমস্ত প্রতিরক্ষা কি বলে নিরাপত্তা রাষ্ট্র হিসাবে এখানে একটা কথা বলা কথা যে প্রতিরক্ষা আর নিরাপত্তা দুটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। প্রতিরক্ষা মানে হচ্ছে যে বাহিরের কোনো আগ্রাসন থেকে বা যুদ্ধ হলে সেনাবাহিনী সেখানে কাজ ডিফেন্ড করবে, এটার জন্য যে ব্যয় সেটা প্রতিরক্ষা। কিন্তু নিরাপত্তা এই শব্দটাই হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মার্কিন যুক্তরাষ্ট্রের যেটা শীতল যুদ্ধ, ঠান্ডা যুদ্ধ, কোল্ড ওয়ার, ওই সময়ে এটা মার্কিন যুক্তরাষ্ট্র করে এটার সাথে আরো অন্যান্য সোভিয়েত বিরোধী মানে কমিউনিজম বিরোধী বিশেষ করে সোভিয়েত বিরোধী যে সমস্ত পেট্রোনাইজ করার জন্য সেগুলো। পাকিস্তানে যেটা হচ্ছে যে পাকিস্তানের ধরেন এটা কেউ বলে যে এটা একটা সামরিক নিরাপত্তা সিকিউরিটি সিস্টেম, পাকিস্তানকে বলে সিকিউরিটি সিস্টেম। তো সিকিউরিটি সিস্টেম এই জন্য বলে যে জন্মের পর থেকে পাকিস্তান মানে শুরু থেকে একটা প্রবণতা ছিল, পাকিস্তান রাষ্ট্রের একটা প্রবণতা ছিল যে এই সিকিউরিটি স্টেট হয়ে যেমন মোহাম্মদ জিন্নাহ যখন ক্ষমতায় যাচ্ছেন, মুসলিম লীগ যখন ক্ষমতায় যাচ্ছেন, তখন উনি ইউএসএতে বারবার করে প্রতিনিধি পাঠাচ্ছেন, আয়ুব খানও যাচ্ছে, আয়ুব খান সুপারসিড করে যাচ্ছে, কিন্তু যাচ্ছে না গিয়ে ওখানে ইউএসএ বলতেছে যে আমাদের এইড দেন, সামরিক এইড দেন। কেন? কারণ ভারত সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্ত, সুতরাং ভারতকে মোকাবেলা করতে হবে। একদিন কমিউনিজমকে মোকাবেলা করতে হবে, আবার ওদিকে ভারতের মানে পাকিস্তানের জঙ্গলের মধ্যে একটা বড় ধরনের দাগ হচ্ছে ও ভারত বিদ্বেষ নিয়ে ডেভেলপ করছে। মানে যে ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যত ধরনের গ্র্যান্ড সিকিউরিটি পারপাসে নিরাপত্তার খাতে যত ধরনের এইড সে পেল, সে সবগুলো মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করতেছে যে আন্তর্জাতিকভাবে সোভিয়েত ইউনিয়নের এগেন্সে ব্যবহার করতে, আর পাকিস্তান সেই গ্র্যান্ডগুলি নিয়ে ভারতের এগেন্সে ব্যবহার করতেছে। কার্গিল যুদ্ধ 48 সালে হলো, তারপরে 51 সালে আবার কোরিয়ান যুদ্ধ হলো, 65 সালে পাকিস্তান যুদ্ধ হলো। এই প্রত্যেকটা যুদ্ধ তাকে সে ন্যায্যতা তৈরি করতেছে, শুরু থেকে সে ন্যায্যতা তৈরি করতেছে, বৈধতা তৈরি করতেছে যে এখানে
কেন করতেছে, কেন পারতেছে এই জন্য যে পাকিস্তান রাষ্ট্র যখন তৈরি হয় তখন দুইটা ঘটনা। একটা হচ্ছে যে জনশক্তিশালী দুইটা জিনিস, একটা হচ্ছে আমলাতন্ত্র, যেটা ইয়াদের তৈরি সেই আমলাতন্ত্রটা পায় একটা শক্তিশালী আমলাতন্ত্র। দ্বিতীয়ত পায় যে যেমন 30% মতো সে সেনা, আবার 40% মতো সে নৌবাহিনী, 30% মতো আবার বিমান বাহিনী পায়। বিশাল একটা সামরিক বাহিনী। তো সামরিক বাহিনীর উদাহরণ তো হচ্ছে বিশাল, মানে ওকে তো যুদ্ধ করুক আর না করুক, তাকে তো প্রতিনিয়ত খাওয়াইতে হবে। এইটা একটা দিক। আর দ্বিতীয় হচ্ছে যে পাকিস্তান এই যে মুসলিম লীগ জন্মের পর থেকে তার পাকিস্তানের পাকিস্তানের রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত কি বলে লুটপাট আসছে সেগুলো ভাঙাটার জন্য নিজেদের মধ্যেই নিজেদের একটা কন্ট্রোল তৈরি হলো, কি বলে বিভিন্ন দলগুলোর মধ্যে কন্ট্রোল তৈরি হলো। তো ওই আমলাতন্ত্রটা সেভাবে বুঝে দেখলো যেখানে বেসামরিক যে সরকারগুলো আছে তাদের উপর ভরসা করা যাচ্ছে, ভরসা করতে হবে। কারণ এখানে একটা বিষয় আছে যে ব্রিটিশরা চলে গিয়েছে তখন তো রাইজিং ইউএসএ তখন তাকে তার তো দরকার নেই এখানে একটা ডেমোক্রেটিক আছে, ইউএসএ কোনোদিনই কোনো সময় দরকার ছিল না। সে নিজে ডেমোক্রেটিকভাবে ডেমোক্রেটিক্যালি নানা ধরনের কাজকর্ম ভিতরে করছে, কিন্তু বাহিরের প্রত্যেকটা জায়গায় মোনার্কিকে প্লাস যে সমস্ত কি বলে সামরিক একটা আছে তারপর এই কাজটা শুরু থেকে করে এইভাবে সামরিক বাহিনী শক্তিশালী সামরিক কার্গিল যুদ্ধের পরে শক্তিশালী হলো। তারপরে এর মধ্যে আবার একটা ঘটনা ঘটলো যে যখন সিয়াটো সেন্ট্রাল নাম পাকিস্তান মধ্যে যে সিয়াটো মানে হচ্ছে তখন তো ভিয়েতনামে বসে লড়াই করতেছে ফ্রান্স আমেরিকা, তো সেই সময়টাতে তাকে ঠেকাইতে হবে। আবার এদিকে সোভিয়েত রাশিয়ার এগেনস্টে তাকে কমিউনিজমের দিয়ে তাকে যুদ্ধ করতে হবে সারা বিশ্বে। তো সেখানে সে এটার জন্য একটা পূর্ণ সিয়াটো সাউথ ইস্ট এশিয়ান শিক্ষা অর্গানাইজেশন ওইটা করে ও ইউএসএ টু নেহেরুর কাছে যায়। নেহেরু বলছে যে না, আমরা কোনো ত্যাগকে যাবো না, আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে না যাবো সোভিয়েত ইউনিয়নের দিকে, যদিও ভিতরে সোভিয়েত ইউনিয়নের অনেক সহযোগিতা ছিল, না যাবো সোভিয়েত ইউনিয়নের দিকে, না যাবো ইউএসএর দিকে, আমরা কি করবো, আমরা জোট নিয়ে করতাম। তখন ওনারা 55 সালে যেটা ভাষা জোট নিয়ে আন্দোলন যেটা শুরু করলেন, তো জামাল আব্দুল নাসের বিষয়টা করে তখন পাকিস্তান যেটা করবো যে এইটার এগেনস্টে ইউএসএর সাথে ফ্যাক্ট করবে, যেটা পরবর্তীতে সিয়াটো সেন্টার ওইটাকে ওখানে 8.7 বিলিয়ন ডলার, সেই সময় 8.7 বিলিয়ন ডলার সে সামরিক বাহিনীতে সামরিক খাতে দেওয়া হচ্ছে। ওইটাই হচ্ছে তার বড় ধরনের শুরু। এখন দেখবেন এখন পর্যন্ত পাকিস্তানের অর্থনীতি 50% মতো লোনের টাকা পয়সা করতে যায়, আর অন্যান্য আছে তার 2% হচ্ছে তার শিক্ষা, স্বাস্থ্য খাতে 2% না, আরো স্বাস্থ্য খাতে মানে এগুলি পাবলিক খাতগুলি যে 12টা বাজারে সে সামরিক বাহিনীকে শক্তিশালী করবে। কেন? যুদ্ধ হচ্ছে তার জন্য বেশিরভাগই যুদ্ধ একটা বড় ধরনের তার বেঁচে থাকার একটা শর্ত পাকিস্তানের ক্ষেত্রে। পরবর্তীতে আপনারা শুনলেন যে আইন সরকারের আমলে এই যে 22 পরিবার যে বিদ্রোহ করেছে, খুব বলে যে উন্নয়ন দশক, ভাই আপনার গুরুত্বপূর্ণ জায়গায় ব্যবহার করছে উন্নয়ন দশক বলে যেটা চিহ্নিত হয়, যে আয়োগের আমল হচ্ছে উন্নয়ন দশক। উন্নয়ন দশক আসলে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিম ইউরোপ দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক যে সমস্ত চুক্তি আসে বা যে সমস্ত ট্যাক্টগুলো আছে তার মাধ্যমে যেগুলি পাচ্ছে, সেই টাকা সে এখানে কি বলে এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য ব্যবহার করতেছে, তারপরে সে সামরিক বাহিনীকে শক্তিশালী করার জন্য 4-5 উপরে